শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের তানিয়া ম্যাডাম বলছিলাম। আমি চলে আসলাম তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, আজকে দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস হবে। আমি একটু অসুস্থ, আমি খুব দুঃখিত, যার কারণে আমি বোর্ডে ক্লাস নিতে পারছি না। বাট আমি চেষ্টা করব তোমাদের বইটা ফলো করে তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে বোঝানোর জন্য। তো চলো চলে যাই। তোমাদের আমি যেই বইটার উপরে ক্যামেরাটা ধরেছি সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বই ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, মোহাম্মদ খালেকুজ্জামান স্যার ও মোহাম্মদ হারুনুর রশিদের লেখা, যমুনা পাবলিশার্সের। আচ্ছা, তো চলো আমরা দ্বিতীয় পত্রের তোমাদের চ্যাপ্টার আছে অধ্যায় 1 এবং 3। আমি তোমাদেরকে বলেছিলাম পরীক্ষায় তোমাদের চ্যাপ্টার আছে 1 এবং 3। আমরা আজকে শুরু করব অধ্যায় 1 দিয়ে। আজকে আমরা শুরু করব অধ্যায় 1, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। ওকে, দেখো, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণার মধ্যে আমাদের প্রথম টপিক হচ্ছে ব্যাংক শব্দের অর্থ ও উৎপত্তি। লেখা বোঝা যাচ্ছে কিনা তারপরও একটু চেষ্টা করো লেখাটাকে বুঝতে। আসলে বইটা ফলো করলে আমার জন্য কাজটা সহজ। এবার দেখি আমরা ব্যাংক শব্দের অর্থ উৎপত্তি। দ্য মিনিং অ্যান্ড অরিজিন অব দ্য ওয়ার্ড ব্যাংক। বাংলায় বহুল প্রচলিত একটি ব্যাংক শব্দ সেটি একটি ইংরেজি শব্দ। মূলত ইংরেজি শব্দটিকে আমরা বাংলা হিসেবে বলি। ইংরেজিতে ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হলো ক্ষেতের আইল, নদী, হ্রদ বা জলাশয়ের তীর, কুল, কিনারা, তটরেখা, লম্বা টুল বা বেঞ্চ, কোনো বস্তুর স্তূপ, ধনভাণ্ডার ইত্যাদি। অনেকটা তোমরা কিন্তু এসএসসিতেই জেনে আসছো এগুলো। বর্তমানকালে সকল দেশে ব্যাংক শব্দটি একটি অর্থনৈতিক পরিভাষা হিসেবে রূপ লাভ করেছে। এর দ্বারা এমন কোনো আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার কাজ হলো অর্থ জমা রাখা, ঋণ দেওয়া ও অর্থ সংক্রান্ত বিভিন্ন কাজে লিপ্ত থেকে ব্যবসা পরিচালনা করা। তার মানে ব্যাংক যে ধরনের প্রতিষ্ঠান, তার কাজ হচ্ছে অর্থ জমা রাখা, ঋণ দেওয়া এবং অর্থ সংক্রান্ত বিভিন্ন কাজে লিপ্ত থেকে ব্যবসা পরিচালনা করা। ব্যাংক শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে বা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এই নিয়ে বেশ মতভেদ রয়েছে। তবে দুটো মত সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সবচেয়ে বেশি বিভিন্ন মানুষ দ্বারা প্রস্তাবিত বা সবচেয়ে বেশি বিখ্যাত। সেই দুটো মত আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম। দেখো, প্রথম মত হচ্ছে ইতালীয় শব্দ ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস, ব্যাংক এই শব্দগুলো থেকে আধুনিক যে ব্যাংক শব্দটি রয়েছে সেটার উৎপত্তি হয়েছে। আর দ্বিতীয় মতটি হচ্ছে ব্যাংকি, যেটা জার্মান শব্দ, এটা থেকে এসেছে ব্যাংকো শব্দটি, যেটি একটি ইতালীয় শব্দ, এবং পরবর্তীতে এই ইতালীয় শব্দ ব্যাংকো থেকে উদ্ভব ঘটেছে আধুনিক ব্যাংক শব্দটি। তবে এই দুটো মতের মধ্যে দ্বিতীয় মত যেটি, যে জার্মান শব্দ ব্যাংকি থেকে এবং ইতালীয় শব্দ ব্যাংকো থেকে আধুনিক ব্যাংক শব্দের উৎপত্তি, সেই মতটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং এটাকেই আধুনিক ব্যবসায়বিদরা এটাকেই আসলে মূল মত বা এটাকেই সবচেয়ে ভরসাযোগ্য মত হিসেবে ধরে নিয়ে থাকেন। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে ব্যাংক শব্দের উৎপত্তি কিভাবে বা কোন শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি, আমরা এই দুটো ফলো করার চেষ্টা করব। জার্মান শব্দ ব্যাংকি এবং ইতালীয় শব্দ ব্যাংকো, এই দুটো শব্দ থেকে ব্যাংক শব্দের আবির্ভাব বা ব্যাংক শব্দের উৎপত্তি। ওকে, তাহলে আমরা ব্যাংক শব্দের উৎপত্তি বা ব্যাংকের আবির্ভাব নিয়ে কথা বললাম বা ব্যাংক শব্দের উৎপত্তি নিয়ে কিছুটা জানলাম। এটা জাস্ট অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে না যে অবজেক্টিভের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দ্বিতীয় টপিক আজকে যেটা আলোচনা করব আমরা সেটা হচ্ছে ব্যাংক এর উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস। তোমাদের বইতে খুব সুন্দর করে ব্যাপারটা বর্ণনা করা হয়েছে, চার্টের সাথে দেখানো হয়েছে। আমি তোমাদেরকে খুব ছোট করে একভাবে পড়াবো, এই জিনিসগুলোকে ছোট করে পড়াবো, গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে। অন্তত এতটুকু পড়লে তোমরা পুরো যে উৎপত্তির যে ইতিহাসটা আছে সেটা আরও সংক্ষেপে জানতে পারবে এবং সহজেই মনে রাখতে পারবে। তো চলো দেখা যাক। ব্যাংক এর উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস।
প্রথমেই 1 নাম্বার যেটা মানে সবচেয়ে প্রথমে যেটা হয়েছে, উৎপত্তির ইতিহাস যেখান থেকে শুরু, ব্যাংকের উৎপত্তির ইতিহাস যেখান থেকে শুরু, সেটা হচ্ছে মুদ্রার প্রচলন ও ব্যাংক। মুদ্রার প্রচলন ও ব্যাংক শুরু হয় একদম আদি যুগে। আমরা জানতাম বিনিময় প্রথা নামে এক ধরনের প্রথা ছিল, যখন পণ্যের পরিবর্তে পণ্য আদান প্রদান করা হতো, যে একটা পণ্য দেওয়া হতো একটা পণ্য নেওয়া হতো, সেটাকে আমরা বলি বিনিময় প্রথা। তো সে বিনিময় প্রথা যখন চলে, সেই সময় বিনিময় প্রথার এক ধরনের অসুবিধার সম্মুখীন হতে লাগলো সবাই। কী ধরনের অসুবিধা? যেমন একজন কৃষকের একটা জামা দরকার, সুতরাং সে দর্জির সাথে পণ্য বিনিময় করতে রাজি হয়ে গেল। যে সে বলল দর্জিকে যে আমি তোমাকে 1 কেজি চাল দিব, তার বিনিময়ে তুমি আমাকে একটি জামা দাও। কিন্তু দর্জির কিন্তু 1 কেজি চাল নাও লাগতে পারে। সেক্ষেত্রে দর্জি যদি চাল না লাগে, দর্জি কিন্তু কৃষকের সাথে এই বিনিময় প্রথায় রাজি হবে না। তাতে কৃষকের যে অভাব ছিল বা কৃষকের যে চাহিদা ছিল সেটা কিন্তু পূরণ হবে না। সুতরাং বিনিময় প্রথা অনেক অসুবিধা এবং অনেক কি বলবো যে সমালোচনা দ্বারা প্রশ্নবিদ্ধ ছিল। তো এই মুদ্রার প্রচলন যে সময়টা হয়, সেই সময় বিনিময় প্রথা দূর হয় এবং বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার প্রচলন ঘটে। আমরা জানি একদম প্রথম দিকে বিনিময়ের মাধ্যম হিসেবে যে মুদ্রার প্রচলন ঘটেছিল, সেগুলো ছিল কড়ি, হাতির দাঁত, শামুক, পাথর, হ্যাঁ, এগুলো ব্যবহার করা হতো মুদ্রা হিসেবে। তো বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা প্রচলন ঘটে এবং তার পরবর্তীতে ধাতব মুদ্রা প্রচলন শুরু হয়। মুদ্রা প্রচলনের পর ব্যাংক ব্যবসার সূত্রপাত হয়। ওই জামানাতেই বা ওই আমলেই কিন্তু মুদ্রার প্রচলন হয় এবং মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবসার সূত্রপাত ঘটে। তাহলে এটা আমি বলছি একদম আদি আমলের কথা, যখন মুদ্রার প্রচলন হয় এবং ব্যাংক ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দ্বিতীয়ত, ঋণ ব্যবসায়ের প্রচলন ও ব্যাংক। মুদ্রা প্রচলনের পরে চলে আসলো যখন ব্যাংক ব্যবসা তাতে কাজ শুরু করলো, তারপর পরে শুরু হয়ে গেল ঋণ ব্যবসা। ঋণ প্রদানের প্রথা চালু হয় এই সময়ে। পরবর্তীতে সুদের প্রথা চালু হয়। সুদের প্রথা কিন্তু আমাদের আধুনিক যে ব্যাংক ব্যবস্থা আছে সেটার সাথে সাদৃশ্যমান। প্রথমে এই সময়টাতে কি হয়, ঋণ প্রদান মানে মানুষের বিপদে আপদে একজন আরেকজনকে মুদ্রা ঋণ হিসেবে দিতে শুরু করলো এবং পরবর্তীতে দেখা গেল বিপদে যাকে ঋণ দেওয়া হচ্ছে তার কাছ থেকে একটা প্রফিট বা একটা মুনাফা বা একটা সুদ নেওয়া হচ্ছে, যেটা আধুনিক ব্যাংকের কার্যাবলীর সাথে সাদৃশ্যমান। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি আস্তে আস্তে ব্যাংকের কাজগুলো, ব্যাংকের উদ্দেশ্যগুলো কিভাবে সেই আদি যুগের ব্যাংকের কাজের মধ্যে ফুটে উঠছে। 3 নাম্বার, পরবর্তীতে যেটা আসলো সেটা হচ্ছে সভ্যতার ক্রমবিকাশ ও ব্যাংক। প্রথমে মুদ্রার প্রচলন হলো, তারপর ঋণ ব্যবসা শুরু হলো এবং তারপরে সভ্যতার ক্রমবিকাশ ঘটলো। কিভাবে? সভ্যতার ক্রমবিকাশের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সভ্যতা সম্পর্কে বলা আছে। তো তার মধ্যে একটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 2000 অব্দে উপাসনালয় ব্যাংক ব্যবস্থার উদ্ভব হয়। উপাসনালয় ব্যাংক ব্যবস্থা মানে বোঝো? উপাসনালয় ব্যাংক ব্যবস্থা হচ্ছে মানুষ টাকা পয়সা ভরসা করে তাকেই রাখতে দেয় যে সবচেয়ে বিশ্বাসী। হ্যাঁ, তো তখনকার যুগে সেই আদি আমলে মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করত মন্দিরের পুরোহিতগণকে, তাদেরকে বিশ্বাস করতো। তাদের কাছে করতো কি, টাকা জমা রেখে আসতো, টাকা বিপদে আপদে টাকা রেখে আসতো। ঘরে টাকা রাখা নিরাপদ নয় বলে পুরোহিতদের কাছে টাকা রেখে আসতো উপাসনালয়ে। তো এইভাবে খ্রিস্টপূর্ব 2000 অব্দে এবং এই যে প্রথাটা যে পুরোহিতদের কাছে অর্থ জমা রেখে আসা বা অর্থ রেখে আসা, এই নিরাপদে রেখে আসা, এই ব্যাপারটা ঘটেছিল ব্যাবিলনীয় সভ্যতায়। তো খ্রিস্টপূর্ব 2000 অব্দে উপাসনালয় ব্যাংকিং ব্যবস্থা উদ্ভব হয়, যেটার শুরু কিন্তু সে মন্দির বা উপাসনালয় থেকে এবং যেটার কেন্দ্রে ছিলেন পুরোহিতগণ। এই সময়ই জমা রসিদ, উত্তোলন রসিদ। জমা রসিদ হচ্ছে টাকা জমা রেখে আমরা যে রসিদটা পাই, উত্তোলন রসিদ হচ্ছে টাকা তোলার সময় যে রসিদটা আমাদেরকে ব্যবহার করতে হয়। জমা রসিদ, উত্তোলন রসিদের প্রথা চালু হয়। তারপর চলে আসলো রোমান সভ্যতা। খ্রিস্টপূর্ব 1000 অব্দে রোমের 7 পাহাড়ের ব্যবসায়ীগণ অর্থের ব্যবসা করতেন। হ্যাঁ, তার মানে রোমের যে 7 পাহাড় আছে সেই পাহাড়ের ব্যবসায়ীগণ অর্থের ব্যবসা করতেন, যেটাকে ব্যাংক ব্যবসা বলে। অর্থের ব্যবসা বলতে মূলত ব্যাংক ব্যবসায় বোঝানো হয়। এই সময়ই চেক, ব্যাংক ড্রাফট, ঋণদানকারী ব্যাংকের উদ্ভব হয়ে থাকে। চৈনিক সভ্যতা। খ্রিস্টপূর্ব 600 অব্দে
খ্রিস্টপূর্ব 600 অব্দে চৈনিক সভ্যতা, চীনে যে সভ্যতা গড়ে ওঠে, চৈনিক সভ্যতা প্রবর্তন ঘটে এবং সেই সভ্যতাকালে শান্সি ব্যাংকের উদ্ভব হয়। পৃথিবীর সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক ব্যাংক হচ্ছে শান্সি ব্যাংক। পৃথিবীর সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক ব্যাংক হচ্ছে শান্সি ব্যাংক। প্রচুর পরিমাণে জ্ঞানমূলক প্রশ্ন আসে এই প্রশ্নটা এবং অবজেক্টিভেও আসে। পৃথিবীর সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক ব্যাংক কোনটি? শান্সি ব্যাংক। সেটা গড়ে উঠেছিল চৈনিক সভ্যতাকালে খ্রিস্টপূর্ব 600 অব্দে। এবং এই সময়টাতেই যে চৈনিক সভ্যতাতে দেখা যায় আমানত সংগ্রহ ও ঋণদান প্রথা চালু হয়। এছাড়াও সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, গ্রিক সভ্যতা, পারস্য সভ্যতা ইত্যাদি সভ্যতাও ব্যাংকের যে কি বলবো যে উৎপত্তি বা ব্যাংকিং কার্যক্রমের যে বিস্তার সেটাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আচ্ছা, 4 নম্বর, তারপরে সভ্যতার মাধ্যমে ব্যাংকের অনেক কাজ আগালো, ব্যাংকের অনেক কিছু আবিষ্কৃত হলো। এরপরেই আসলো ব্যবসা বাণিজ্যের উন্নয়ন। এই সময়টা চলছিল মধ্যযুগ। মধ্যযুগে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটে। এই সময়ই প্রত্যয়পত্র, আধুনিক ব্যাংক ড্রাফট চালু হয়। ব্যাংক ড্রাফট কিন্তু আগেই চালু হয়েছিল রোমান সভ্যতার সময়। এই সময়ই আধুনিক ব্যাংক ড্রাফট চালু হয়, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের এই সময়টাতে। এছাড়াও বেশ কিছু, যেহেতু প্রাতিষ্ঠানিক ব্যাংকের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গিয়েছিল চৈনিক সভ্যতার সময়। আর 4 নম্বর যেটা বলছিলাম যে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, এই সময়টাতেও কিন্তু বেশ অনেকগুলো ব্যাংক গঠিত হয়েছে। ব্যাংক অফ সান জর্জিও, রিক্স ব্যাংক অফ সুইডেন, ব্যাংক অফ প্রুশিয়া, হিন্দুস্তান ব্যাংক, এগুলো সব বইয়ে পাবে তোমরা। এবং এই ব্যাংকগুলোর যে গঠিত হওয়ার যে সালগুলো, সেই সালগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে আসে রাষ্ট্র ব্যবস্থার সংহতীয় ব্যাংক। হ্যাঁ, আস্তে আস্তে ব্যাংক ব্যবস্থা উন্নয়ন হচ্ছে, ব্যক্তির উন্নয়ন হচ্ছে, মানুষের উন্নয়ন হচ্ছে, মানুষের পরিবারের উন্নয়ন হচ্ছে। তখন দেখা গেল যে রাষ্ট্রের প্রয়োজন শুরু হলো, যে ব্যাংকের কাছে রাষ্ট্র কি পেতে পারে। রাষ্ট্রের প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়ে গেল। এই সময় কি কি করেছিল ব্যাংকের সময়? রাষ্ট্রের প্রয়োজনে মুদ্রা প্রচলন করে, রাজস্ব সংগ্রহ করে, ব্যয় নির্বাহ করে, রাষ্ট্রীয় অর্থ সংরক্ষণ করে, হিসাবপত্র সংরক্ষণ করে, রাষ্ট্রের হয়ে ব্যাংকে এই কাজগুলো করতে শুরু করলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এই সময়, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আবির্ভাব হয় এই সময়। কেন্দ্রীয় ব্যাংক, প্রত্যেকটা দেশে এখন একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে। এই কেন্দ্রীয় ব্যাংকের আবির্ভাব হয়েছিল, উদ্ভব হয়েছিল এই সময়টাতে। লাস্টের যে ধাপটা সেটা হচ্ছে আধুনিক যুগ ও ব্যাংক। আধুনিক যুগ ও ব্যাংক, এই সময়ে শাখা ব্যাংকিং বিস্তার লাভ করে, বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত হয়, আধুনিক ও বৃহদায়কার ব্যাংক ব্যবস্থা উদ্ভব ঘটে। আধুনিক ও বৃহদায়কার ব্যাংক ব্যবস্থার মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি ও ডাটাবেস ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়, স্যাটেলাইট ও প্রযুক্তি নির্ভর আন্তঃব্যাংকিং ব্যবস্থা চালু হয়, তারপরে মনুষ্যবিহীন প্রযুক্তি নির্ভর লেনদেন, যেটাকে আমরা বলি এটিএম বুথ বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হ্যাঁ, এগুলোর চালু হয় এই সময়, যেটা এখনও চলছে আধুনিক যুগ ও ব্যাংক। তো সুতরাং এই যে একটা 6টা ধাপ, ব্যাংকের উৎপত্তির বা উদ্ভবের 6টি ধাপ, হ্যাঁ, যে প্রথমে মুদ্রার প্রচলন হলো, তারপর ঋণ ব্যবসার প্রচলন, তারপর সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে অনেকগুলো ব্যাংকিং কাজ আস্তে আস্তে করে বিকাশ লাভ করলো, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হলো, রাষ্ট্রের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের আবির্ভাব হলো এবং পরবর্তীতে আধুনিক যুগ সূচনা করলো, এক নতুন সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিল। এইভাবেই ব্যাংক ব্যবস্থার উন্নয়ন হয়ে আজকের অবস্থানে আসছে। হ্যাঁ, সুতরাং এভাবে এই পয়েন্টগুলোকে এভাবে গুছিয়ে সুন্দর করে পড়ার চেষ্টা করবে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন এসে থাকে, বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্ন সবচেয়ে বেশি এসে থাকে। তো চলো নেক্সটে আমরা যাব ব্যাংক কাকে বলে। আমরা ব্যাংকের উৎপত্তি তো বললাম, ব্যাংক কাকে বলে আমরা একটু জানবো। ব্যাংক কাকে বলে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে ব্যাংক কাকে বলে। ব্যাংক, ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান বা আর্থিক মধ্যস্থ প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, যে আমানত হিসেবে অর্থ জমা রাখে, ঋণ দেয় ও বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে। এই ধরনের প্রতিষ্ঠান কম সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং ওই অর্থ অধিক সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়। সুদ এবং লাভের এই মার্জিন বা পার্থক্যই হচ্ছে তার আয়। এই যে কথাটা, এটাই হচ্ছে ব্যাংকের প্রধান সংজ্ঞা, ব্যাংকের প্রধান কাজ, ব্যাংকের প্রধান থিম। হ্যাঁ, এখানে তোমাদের বইতে একটা সুন্দর করে চিত্র দেওয়া আছে, আমরা এই চিত্রটা আরেকটু ল্যাবরেটরি বুঝবো। আমি একটু দেখো, এখানে একটা চিত্র এঁকেছি। তোমরা ক্লাসে থাকলে আমি বোর্ডে এটা আঁকিয়ে বোঝাতাম, যেটা অন্যান্য ব্যাচেও করে থাকি, বাট এবার হচ্ছে না। দেখো, ব্যাংকের
টাকাটা কোথা থেকে আসে? ব্যাংক তো টাকা নিজে বানায় না, বানায় সোনালী ব্যাংক বানায়, বাট সেটা সরকারি নির্দেশে। ব্যাংকের অর্থ কোথা থেকে আসে? আমানতকারী বা আমাদের মতো সাধারণ জনগণ যখন নগদ অর্থ ব্যাংকে জমা রাখে, সেটাকে আমরা বলি আমানত। আমানত হিসাবে ব্যাংকে নগদ অর্থ জমা রাখে। ব্যাংক পরবর্তীতে কি করে? ঋণ গ্রহীতা বা বিনিয়োগ গ্রহণকারী, যারা ঋণ গ্রহণ করতে চায় বা ঋণের দরকার পড়ে যাদের, এবং যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য মূলধন প্রয়োজন, সেক্ষেত্রে বিনিয়োগ করার জন্য ব্যাংক করে কি? তাদেরকে ঋণ দেয়। ব্যাংক কি করে? ব্যাংক তাদেরকে ঋণ দেয়। তাহলে ব্যাংক যখন টাকাটা নিচ্ছে তখন সেটা আমানত হিসাবে নিচ্ছে, আর ব্যাংক যখন টাকাটা দিচ্ছে তখন সেটা ঋণ হিসাবে দিচ্ছে। তাহলে এই যে ব্যাংক ঋণ প্রদান করছে কিসের জন্য? ব্যাংকের তো একটা কি বলবো, এখানে একটা সুবিধা থাকতে হবে, এখানে একটা প্রফিট থাকতে হবে। ব্যাংক কেন ঋণটা দিবে? ব্যাংক যে ঋণ দিচ্ছে তার বিনিময়ে ঋণ গ্রহীতা বা বিনিয়োগকারী ব্যাংককে সুদ দিচ্ছে। এই সুদটা ব্যাংকের জন্য হচ্ছে প্রাপ্ত সুদ, কারণ সুদটা ব্যাংক পাচ্ছে, এই জন্য এটা হচ্ছে প্রাপ্ত সুদ। আবার ব্যাংক আমানতকারীর কাছ থেকে নগদ অর্থ নিয়ে জমা রাখছে, সুতরাং ব্যাংকও কিন্তু এই আমানতকারীকে একটা সুদ প্রদান করে, কারণ আমানতকারী তার অর্থ ব্যাংকে রাখার জন্য দিচ্ছে এবং ব্যাংক সেটা নিয়ে ব্যবসা করছে। এই জন্য ব্যাংক আমানতকারীকে একটা সুদ দেয়, সেটাকে আমরা বলি প্রদত্ত সুদ, কারণ এটা ব্যাংক দেয়। যেটা ব্যাংক পায় সেটা প্রাপ্ত সুদ, ঋণ গ্রহীতার কাছ থেকে পায়, আর যেটা ব্যাংক দেয় সেটা প্রদত্ত সুদ, সেটা আমানতকারীকে দেয়। এই যে প্রাপ্ত সুদ এবং প্রদত্ত সুদের যে পার্থক্য, সেটাই ব্যাংকের মুনাফা। সাধারণত প্রাপ্ত সুদের হার বেশি থাকে, প্রদত্ত সুদের হার কম থাকে। যেমন মনে করি ঋণ গ্রহীতাকে ব্যাংক সুদ দিয়েছে 10% সুদে, ঠিক আছে, আর আমানতকারীকে সুদ প্রদান করবে মনে করো 8% সুদ, ব্যাংক ঠিক করে নিল। তাহলে এদের কাছ থেকে সুদ পাবে 10%, এদেরকে সুদ দিবে 8%। এই যে 2% পার্থক্য, এটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। ভালো করে খেয়াল করো, এই 2% পার্থক্য, এটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। তাহলে ব্যাংকের কাজটা কি? তাহলে ব্যাংকের কাজ হচ্ছে, ব্যাংক এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান যা বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে আমানতকারীর কাছ থেকে। আমানতের উল্লেখযোগ্য অংশ ব্যাংক বিভিন্নভাবে ঋণ দেয়, প্রতিষ্ঠানদের বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। আর সংজ্ঞা যদি বলতে চাও, সংজ্ঞা প্রথম লাইনটা একদম ক্লিয়ারলি বলতে পারো, যে প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেয়, সেই প্রতিষ্ঠানকে ব্যাংক বলা হয়ে থাকে। প্রাপ্ত সুদ এবং প্রদেয় সুদের পার্থক্যই হচ্ছে ব্যাংকের আয়। প্রাপ্ত সুদ এবং প্রদেয় সুদের পার্থক্যই হচ্ছে ব্যাংকের আয়। তারপরে যে টপিকটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে ব্যাংকিং কি। হ্যাঁ, ছোট ছোট পড়া এগুলো, সেজন্য আমি কয়েকটা টপিকই পড়াচ্ছি তোমাদেরকে। সাধারণত ব্যাংকের সকল কাজকে ব্যাংকিং বলে। আমরা জানি ব্যাংকিং বলতে ব্যাংকের কাজ বোঝায় ব্যাপক অর্থে জনসাধারণের কাছ থেকে চলতি, স্থায়ী ও মেয়াদি বলতে চলতি, সঞ্চয়, স্থায়ী হিসাব বোঝাচ্ছে। স্থায়ী হিসাবে অর্থ গ্রহণ, চেক গ্রহণ ও পরিশোধ, ঋণ প্রদান, বিলের বাট্টাকরণ, এক স্থান থেকে অন্য স্থানে গ্রাহকদের অর্থ স্থানান্তরে সাহায্যকরণ প্রভৃতি কাজকে সমষ্টিগতভাবে ব্যাংকিং বলা হয়। তাহলে ছোট্ট কথায় আমরা বলতে পারি ব্যাংকের সকল কাজকে ব্যাংকিং বলে। ব্যাংকের সকল কাজকে ব্যাংকিং বলে। আজকের ক্লাসের লাস্ট টপিক, ব্যাংকারকে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়ের কর্মকাণ্ডে কার্যরত থাকে তাকে ব্যাংকার বলে। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়ের কর্মকাণ্ডে কার্যরত থাকে তাকে ব্যাংকার বলে। তাই ব্যাংক ব্যবসায় নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা মালিক বা প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক পরিচালনার দায়িত্বে কর্মরত ব্যক্তিকে ব্যাংকার নামে অভিহিত করা হয়। অর্থাৎ যে কাজ তাকে ব্যাংকিং বলে, আর যিনি কাজ করেন তাকে ব্যাংকার বলে। ব্যাংকে যে সকল কাজ রয়েছে তাকে ব্যাংকিং বলে, আর যিনি এই ব্যাংকের কাজগুলো করেন তাকে ব্যাংকার বলে। তাহলে আমার কথা ক্লিয়ার? তাহলে আজকে এ পর্যন্তই। আজকে তাহলে আমরা কি কি টপিক পড়লাম আমি একটু রিভিউ দিই। প্রথমে ব্যাংক শব্দের উৎপত্তি, তারপর ব্যাংক ব্যবস্থার ক্রমবিকাশ, ব্যাংক কাকে বলে, ব্যাংকিং কাকে বলে এবং ব্যাংকারকে, এই প্রশ্নগুলো আজকে পড়লাম। খুবই গুরুত্বপূর্ণ টপিক, প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো, সুতরাং একটু ভালো করে পড়বে। ইনশাল্লাহ আগামীকালকে আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।